নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 20শে ডিসেম্বর 2025, বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 241তম 241st সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় স্বামী বিবেকানন্দ এবং অনুষ্ঠানের বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং আসুন সময় বিশেষ নষ্ট না করে আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদের এই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার সেই গাওয়া রবীন্দ্রসঙ্গীত কাম প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের আজকে অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। 2025 সাল শেষ হয়ে আসছে এবং আমাদেরও বাকচক্রের বিবেকানন্দ ঘরে ঘরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমরাও ছুটে চলেছি। এই প্রসঙ্গে একটি কথা বলা প্রয়োজন। পবিত্র সুরের ঐকান্তিক ইচ্ছায় এবং সুজিতদার সহযোগিতায় পডকাস্ট শুরু হয়েছে আমাদের। প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30 আমরা পডকাস্ট স্বামীজিকে নিয়ে আলোচনা করি, স্বামীজির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি। যারা বাকচক্র নিয়মিত শোনেন, তারা যদি পডকাস্ট শোনেন তারা অবশ্যই আনন্দিত হবেন। পডকাস্টের যদিও সময় বেশিক্ষণ নয়, 15 থেকে 20 মিনিট, কিন্তু বিবেকানন্দের জীবনের বিভিন্ন দিক নিয়ে। কারণ আমরা বিশ্বাস করি স্বামীজিকে আমাদের যেমন করেও ছড়াতে হবে। এবং
বাকচক্রের অনেক 241টি অনুষ্ঠান হয়ে গেল, ফলে প্রচুর মানুষ শুনছেন বাকচক্র, শুনছেন। আমাকে অনেক স্বামীজিরাও বলেছেন যে আমরা শুনে টুকে রাখি যাতে আমাদের বক্তৃতা করতে সুবিধা হয়। তো এইভাবে যতভাবে স্বামীজিকে ছড়িয়ে দেওয়া যায়, এবং স্বামীজি যে কাজ করছেন আমাদের দেশে, বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রচুর ছেলে মেয়ে তারা বিবেকানন্দ চর্চা শুরু করেছেন নতুনভাবে। আমার তার সঙ্গে অনেকের সঙ্গে তার পরিচয় আছে। তারা শুরু করেছেন এবং তারা ওই প্রথাগতভাবে বিবেকানন্দ চর্চা নয়, খুঁটিয়ে খুঁটিয়ে বিবেকানন্দ পড়া। আমার মনে হয় সেটা কোনো কালেই হয়নি, সবে শুরু হয়েছে। যত এটার প্রসার ঘটবে তত আমরা বেশি খুশি হতে পারবো। তো আজকে আমরা যে চিঠিটি আলোচনা করব, এই চিঠিটি স্বামীজির লেখা অন্যতম শ্রেষ্ঠ চিঠি, অসাধারণ চিঠি, জোসেফিন ম্যাকলাউডকে লেখা। আমাদের সুযোগ নেই, নাহলে আমি ইংরেজিটা পুরোটা পড়ে বাংলাটা বলতাম। আলামাডা থেকে লিখেছেন স্বামীজি, 18 এপ্রিল 1900 সাল। স্বামীজি দ্বিতীয়বার আমেরিকায় যখন গেছেন তখন জোসেফিন ম্যাকলাউডকে লেখা। আমার বারবার স্বামীজি পড়ে মনে হয় যে 1900 সাল থেকে স্বামীজির জীবনে গোটাতে শুরু করেছিলেন। তার অন্যতম কারণ হচ্ছে স্বামীজি বুঝতে পেরেছেন যে শরীরটা খারাপ হয়ে আসছে। তারপর যখন ভারতবর্ষে ফেরেন 1900 সালের শেষে, এবং যখন 1901 সালে পূর্ববঙ্গে যান, তখন ভীষণ শরীর খারাপ হয়েছে। স্বামীজি যখন পূর্ববঙ্গ থেকে ফিরে আসেন তখন স্বামীজির নিউমোনিয়া হয়েছিল, কঠিন নিউমোনিয়া। স্বামীজি উঠতে পারতেন না, ঠান্ডা লেগে গিয়েছিল। যখন তিনি আসাম যাচ্ছেন, আসামে তো শেষ বক্তৃতা করেন স্বামীজি, মেঘালয়তে, তখন তো আসামের মধ্যেই ছিল মেঘালয়, সেখানে স্বামীজি শেষ বক্তৃতা করেন এবং ফিরে আসেন অত্যন্ত ভগ্ন শরীর নিয়ে। তারপর সেই অবস্থাতেই স্বামীজি মায়াবতীতে যান মিসেস সেভিয়ারের সঙ্গে দেখা করতে। 1900 সাল থেকে স্বামীজি গোটাতে শুরু করেন। আমি অনেক ডাক্তারের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে হার্টের অসুখে যারা ভোগেন, জীবনের একটা সময় তারা বুঝতে পান যে আলোটা নিভে আসছে। আমি অনেক ডাক্তারের সঙ্গে কথা বলেছি যারা হার্টের অত্যন্ত বড় বিশেষজ্ঞ, যারা কার্ডিওথোরাসিক সার্জেন, কার্ডিওভাস্কুলার সার্জেন, তারা অনেকেই বলেছেন বুঝতে পারেন। স্বামীজি বুঝতে পেরেছিলেন, স্বামীজি বুঝতে পেরেছেন শরীরটা সায় দিচ্ছে না। এবং আমরা তো স্বামীজি যদি ছবিগুলো দেখি, তাহলে স্বামীজির অসাধারণ শরীরের ছবি দেখি শিকাগো বক্তৃতায়। আবার স্বামীজি যখন সেই নিবেদিতার বাড়ির রকে বসে আছেন, দেখবেন শরীরটা ভাঙছে। আসামের ছবিটা স্বামীজির বড় বড় চুল, শরীর একেবারে তছনছ হয়ে গেছে। ফলে 1900 সাল থেকে স্বামীজি গোটাতে শুরু করেছিলেন। এটা আত্মবিশ্লেষণ করছেন এই চিঠিটার মধ্যে দিয়ে। এই চিঠিটা আমার সৌভাগ্য হয়েছে দুজনের কাছে পড়ার। আমি যখন 11-12 ক্লাসে পড়ি, এই চিঠিটা খুব মন দিয়ে শঙ্করীবাবুর কাছে পড়েছিলাম। শঙ্করীবাবুর চিঠিটা ভীষণ ভালো লাগতো এবং তিনি আমাকে খুব যত্ন করে চিঠি পড়িয়েছিলেন। পরের ইংরেজির চিঠিটা মারি লুই বার্কের কাছে পড়েছিলাম এবং এই চিঠিতে স্বামীজি একেবারে নিজেকে উজাড় করে দিয়েছেন। জোসেফিন ম্যাকলাউডের কাছে কেন চিঠিটা লিখলেন সে বিষয়ে আমার মত আছে। আমি বিশ্বাস করি যারা স্বামীজির সবচেয়ে কাছে এসেছিলেন, স্বামীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন মেরি হেলকে, আমার মনে হয়েছে। তারপরে ভালোবাসতেন সিস্টার ক্রিশ্চিনকে, তারপরে ভালোবাসতেন জোসেফিন ম্যাকলাউডকে, এবং কর্মী হিসেবে ভালোবাসতেন নিবেদিতাকে। জোসেফিন ম্যাকলাউডকে স্বামীজি অসাধারণ ভালোবাসতেন এবং আপনারা জানেন তিনি তার স্বামীজি থেকে বয়সে 5 বছরের বড় ছিলেন, কিন্তু স্বামীজিকে দেখে নিজের বয়স গুনতে শুরু করেছিলেন। যখন মারা যাচ্ছেন আমেরিকাতে নার্সিংহোমে, তখন বয়স 94, কিন্তু খাতায় কলমে বয়স হচ্ছে 48। তার কারণ স্বামীজিকে দেখার পর বয়স গুনতে শুরু করেছিলেন। তার জামাইবাবু ছিলেন ফ্রান্সিস লেগেট। সেই লেগেটের পরিবারের সঙ্গে স্বামীজির অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক হয়। জোসেফিন ম্যাকলাউডকে যারা দেখেছিলেন, সেরকম দুজনকে আমি খুব কাছ থেকে দেখেছি, স্বামী লোকেশ্বরানন্দজি এবং স্বামী হিরণময়ানন্দজি। এরা দুজনেই জোসেফিন ম্যাকলাউডকে দেখেছিলেন। অসাধারণ। হরিসাধন দাশগুপ্ত, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, তার কাছেও শুনেছি তার অভিজ্ঞতা। তিনি গেছেন হলিউড রামকৃষ্ণ মিশনে, বেদান্ত সোসাইটিতে। রামকৃষ্ণ মিশন তো বলা ঠিক নয়, বেদান্ত সোসাইটি। স্বামী প্রভবানন্দজি আছেন। তো খেতে বসবেন, তো প্রভবানন্দজি দাঁড়ান আরেকটু পরে একজন বৃদ্ধা এসে এলেন সাজগোজ করে, তো পরিচয় করিয়ে দিলেন যে ইনি হচ্ছেন স্বামী বিবেকানন্দকে দেখেছেন এবং স্বামীজিকে ক্যান্টিন বলে ডাকতেন। হরিচরণ দাশগুপ্ত আমাকে বলেছেন সে কি অনন্য অভিজ্ঞতা, তোমাকে আমি বোঝাতে পারবো না। এবং জোসেফিন ম্যাকলাউড এমন করে স্বামীজির কথা বলতেন যেন তিনি দেখতে পাচ্ছেন, এবং সবচেয়ে বেশি দিন বেঁচে ছিলেন।
সিস্টার নিবেদিতা কম বয়সে চলে যান, সিস্টার ক্রিস্টিন কম বয়সে চলে যান, অলি সারাবুল চলে যান। জোসেফিন ম্যাকলাউড দীর্ঘদিন বেঁচেছিলেন এবং যতদিন বেঁচেছিলেন তিনি স্বামীজির কথা বলে গেছেন। স্বামী অশোকানন্দীর সঙ্গে তার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং যেহেতু অশোকানন্দীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাই মারি লুই বার্কও তার সম্বন্ধে কথা বলেছেন। প্রবুদ্ধ প্রাণা মাতাজি সারদা মঠে সেটি অসাধারণ বই আছে ক্যান্টিন বলে, লাইফ অফ জোসেফিন ম্যাকলাউড। যাদের বই পড়ার ইচ্ছা আছে তাদের কাছে অনুরোধ করব, প্রবুদ্ধ প্রাণা মাতাজির দুটি বই আছে, একটি জোসেফিন ম্যাকলাউডের ওপর লেখা আর একটি সারা বুলের ওপর লেখা। এই বইটি যদি পড়েন তাহলে স্বামীজিকে আমেরিকান ভদ্রমহিলারা কীভাবে ভালোবাসতেন, কীভাবে স্নেহ করতেন, কীভাবে সম্মান করতেন, কীভাবে তারা আপনার জন হয়ে উঠেছে যে বুঝতে পারবেন। তো আজকে সেই চিঠিটা আমি পড়ি, অসাধারণ সেই চিঠি। এই চিঠিতে স্বামীজি একদম নিজেকে গুটিয়ে ফেলছেন। যতই যা হোক, আমি এখন সেই আগেকার বালক বই আর কেউ নই, যে দক্ষিণেশ্বরে পঞ্চবটির তলায় রামকৃষ্ণের অপূর্ব বাণী অবাক হয়ে শুনত আর বিভোর হয়ে যেত। ওই বালক ভাবটাই হচ্ছে আমার আসল প্রকৃতি, আর কাজকর্ম পরোপকার ইত্যাদি যা কিছু করা গেছে তাই প্রকৃতির ওপরে কিছু কালের জন্য আরোপিত একটি উপাধি মাত্র। আবার সেই মধুর ধ্বনি আমি শুনতে পাচ্ছি, সেই চিরপরিচিত কণ্ঠস্বর, যাতে আমার প্রাণের ভিতরটা পর্যন্ত কণ্টকিত করে তুলছে। বন্ধন সব খসে যাচ্ছে, মানুষের মায়া উড়ে যাচ্ছে, কাজকর্ম বিষাদ বোধ হচ্ছে, জীবনের প্রতি আকর্ষণও কোথায় সব সরে দাঁড়িয়েছে। কেবল রয়েছে তার স্থলে প্রভু সে মধুর গম্ভীর আহ্বান, যাই প্রভু যাই। ওই তিনি বলছেন, মৃতের সৎকার মৃতেরা করুক, সংসারের ভালো মন্দ সংসারেরা বুঝুক, তুই সব ফেলে দিয়ে আমার পিছু পিছু চলে আয়। এই রিয়েলাইজেশনটা স্বামীজি জোসেফিন ম্যাকলাউডের কাছে প্রকাশ করেছেন, আর কোথাও নেই। এই যে ঠাকুর ডাকছেন, এবং সংসারে ভালো মন্দ সংসারেরা বুঝুক গে, মৃতের সৎকার মৃতেরা করুক গে, তুই আমার তুই সব পিছু ফেলে দিয়ে আমার কাছে চলে আয়। এবং এই যে কাজ করা গেল ওটি আমার উপর আরোপিত উপাধি মাত্র। ওই যে কিছু পরোপকার করা গেছে, কিছু কাজকর্ম করা গেছে, বুঝতেই পারছেন একবার উইথড্র করে ফেলেছেন নিজেকে। স্বামীজির তখন ওই হরিপাদপদ্মে মন খুঁজছে। আপনারা জানেন যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে চাবি বন্ধ করে দিলাম, যখন দরকার মতো চাবি খুলে দেবো, এখন ধ্যানে ডুবে থাকুক। স্বামীজির যে ধ্যানের তার যে প্রবল ইচ্ছে সেটি করতে পারলেন না, কাজ করেই চলে গেলেন। স্বামীজির একটা খুব কষ্টের চিঠি আছে জানেন, খুব কষ্টের চিঠি। স্বামীজি যে চুল কেটে ফেলা হলো, বলছেন যে দেখো তোমরা আমাকে চুল কেটে ফেললে, শারদানন্দকে তোমরা আন্ডারওয়্যার পরতে অ্যালাউ করলে, আমাকে কৌপিন পড়ালে। এই কথাটা স্বামীজি এক লাইনে সেরেছেন। এর কি বিষমল ফল হয়েছিল ভাবতে পারবেন না। স্বামীজি তো আনট্রিটেড ডায়াবেটিস ছিল, যেই কৌপিনটা পড়া হলো, বাঁধা হলো জোরে, প্যানক্রিয়াসের উপর চাপ পড়তে শুরু করে দিল। ফলে ইনসুলিনটা এমনিতেই তৈরি হয় না, সেটা আরও অ্যাফেক্টেড হয়ে গেল এবং শরীরটা আরও খারাপ হলো। কিন্তু এখানে সব মানতে হবে, এখানে ন্যাড়া হতে হবে, এখানে তো ওরকম চুল রাখলে হবে না। বিদেশে কীরকম বাহারি চুল ছিল স্বামীজি, কিন্তু স্বামীজি নিজেই বলছেন যে মাথার চুল পেকে গেল, বুড়ির মাথার পাকা চুলের মতো হয়েছে। সব কামিয়ে আসতে হলো এবং দেখাতে হবে না। একে বিদেশে গেছেন, চোরদা ধরা পড়েছেন বিদেশে গিয়ে। মানে আমার মাঝে মাঝে মনে হয় আমরা বাঙালিরা নিজেরা তো খুব গর্ববোধ করি যে আমাদের মতন এরকম প্রগতিশীল, এরকম উন্নত মানুষ নাকি ভারতবর্ষে নেই, সবচেয়ে পিছনে আমরা। স্বামীজি ঠিক ধরেছিলেন কিভাবে এই 30 বছরের ছেলেটিকে পর্যদুস্ত করেছে। শরীর যখন চলে যাচ্ছে তখনও কোনো ছাড় নেই, ওই দেখাতে হবে লোককে, ন্যাড়া মাথায় গেরুয়া পরে থাকতে হবে, নাহলে লোকে কী বলবে। এমনিতেই শেষ নেই। মেমসাহেবরা থাকেন বলে বেলুড় মঠটাকে বাগানবাড়ি বলা হতো। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন বা হাওড়া মিউনিসিপ্যালিটি তখন তারা ট্যাক্স বাড়িয়ে দিল, যে বাগানবাড়িতে আবার বাগানবাড়িতে এরকমই ট্যাক্স হয়। তারপর সে ট্যাক্স তারা কমালো। প্রত্যেক স্তরে স্বামীজি একেবারে অত্যন্তভাবে তাকে বিড়ম্বনায় ফেলা হয়েছে। তাই জোসেফিন ম্যাকলাউডকে বলছেন যে সব গুটিয়ে এখন শেষ যাত্রার জন্য বসে আছি, এবং শ্রীরামকৃষ্ণের সেই কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি। তিনি বলছেন যে সব ফেলে দিয়ে আমার পিছু পিছু চলে আয়, যাই প্রভু যাই। এর পরেরটা আরও দার্শনিক। স্বামীজি সেখানে লিখছেন, আমি যে জন্মেছিলাম তাতেও আমি খুশি, এত যে কষ্ট পেয়েছি তাতেও আমি খুশি, জীবনে যে বড় বড় ভুল করেছি তাতেও খুশি, আবার এখন যে নির্বাণ সমুদ্রে ডুব দিতে যাচ্ছি তাতেও খুশি। আমার জন্য সংসারে ফিরতে হবে এমন বন্ধনে কাউকে আমি ফেলে যাচ্ছি না, অথবা এমন বন্ধন আমি কারোর কাছ থেকে নিয়েও যাচ্ছি না।
দেহটা গিয়েই আমার মুক্তি হোক, অথবা দেহ থাকতেই মুক্ত হই, সেই পুরনো বিবেকানন্দ চলে গেছে চিরদিনের জন্য, আর ফিরছে না। শিক্ষাদাতা গুরু নেতা আচার্য বিবেকানন্দ চলে গেছে, পড়ে আছে কেবল সেই বালক, প্রভুর সেই চিরশিষ্য, চিরপদাশ্রিত দাস। অসাধারণ চিঠি। এর ইংরেজিটা অসাধারণ। আজকে আমার খুব ইচ্ছে ছিল যে ইংরেজিটাও নিয়ে এসে বাকচক্রে বলি, কিন্তু আমাদের তো একটা টাইম কনস্ট্যান্টস থাকে, সব কিছুই একটা শেষ করতে হয়। আমরাও একেবারে স্ট্রিক্টলি আধ ঘন্টা ধরে রাখি, বেশি আমরা বলি না, কারণ আমরা বিশ্বাস করি শর্ট অ্যাটেনশন সিনড্রোম, যত বেশি বলবেন একসময় মনটা ছিটকে চলে যায়। কিন্তু বিবেকানন্দ যখন এই চিঠিগুলো পড়ছেন, আমি এমনভাবে শঙ্করীবাবুকে চিঠি আবৃত্তি করতে শুনেছি যে মনে হতো যে শঙ্করীবাবু একেবারে স্বামীজির চিন্তার মধ্যে ডুবে যাচ্ছে। এই যে এত কিছু কাজ, তখন তো বেলুড় মঠ শুরু হয়েছে 1900 সাল, 1897 সালে শুরু করেছেন, দ্বিতীয়বার বিদেশে গেছেন, এবং সেইখানে গিয়ে স্বামীজি দেখছেন যে জীবনটা আস্তে আস্তে, তাই বলছেন যে আমার মুক্তি যেভাবেই হোক, আমার দেহে চলে গিয়েই মুক্তি হোক, অথবা দেহ থাকতেই মুক্ত হই, সেই পুরনো বিবেকানন্দ চলে গেছে চিরদিনের জন্য, আর ফিরছে না। শিক্ষাগুরু নেতা আচার্য বিবেকানন্দ চলে গেছে, পড়ে আছে কেবল সেই বালক, প্রভুর সেই চিরশিষ্য, চিরপদাশ্রিত দাস। আমার নিজের মনে হয় যে শ্রীরামকৃষ্ণ ছাড়া স্বামীজিকে তো কেউ বোঝেননি। এই যে গভীর মনটা স্বামীজির ছিল, সেই মনটার হিসেবেই আমরা পেলাম না, ওটা কাজ করে গেল বলে। এবং 4 বছর বিদেশে রইলেন। স্বামীজি আমার মাঝে মাঝে মনে হতো, কোনোদিন দেখা হতো জিজ্ঞেস করতাম আত্মজীবনী লিখলেন না কেন। স্বামীজির একটা অটোবায়োগ্রাফি লেখা উচিত ছিল। অটোবায়োগ্রাফি লিখলে ভারতবর্ষকে কীভাবে ছড়িয়ে দিয়েছিলেন বিদেশে সেটা বোঝা যেত। আমরা তো এখন কল্পনাই করতে পারি না যে 1893 সাল একটি পরাধীন ভারতের প্রতিনিধি 30 বছরের ছেলে কিভাবে ভারতবর্ষের যোগ দর্শনকে ছড়িয়েছিলেন। এবং যখন নিউজ অ্যান্ড নোটস স্বামীজির প্রথম খবরটি ছাপে, যেটি স্টেটসম্যান ছাপে নভেম্বর মাস 1893 সাল, সেখানে বলা হচ্ছিল স্বামী বিবেকানন্দ দ্য গ্রেট ইন্ডিয়ান যোগী। প্রথম লাইনটাই তাই। এবং স্বামীজি সেই যোগ সাধনার কথা বারবার বলেছেন। স্বামী মহাপ্রজ্ঞানন্দের সঙ্গে গতকাল কথা হচ্ছিল, তিনি বারবার বলছিলেন যে কর্মযোগ বইটা বাংলায় ভীষণ কঠিন, বোঝাই যায় না, কিন্তু ইংরেজিটা অপূর্ব, কারণ স্বামীজি ইংরেজিতে বক্তৃতা দিয়েছিলেন। স্বামীজি কর্মযোগটা ইংরেজিতে জলের মতো বুঝিয়েছিলেন, যে কর্ম এবং যোগ, কখন কর্মটা যোগে পরিণত হয়, কিন্তু বাংলাটা এত কঠিন করে করা হয়েছে সেটা ভাবা যায় না। এবং তারপর মহারাজ বলছিলেন যে একটা সময় এসছে, আমিও সেটা সবসময় বিশ্বাস করি, যে স্বামীজির চিঠিগুলোকে চলিত ভাষায় লেখা উচিত। এই যে সাধু ভাষার জন্য না বহু যারা বাংলা পড়েন তারা খটোমটোভাবে আর পড়েন না, চলিত ভাষায় লিখলে কোনো ক্ষতি হয় না। তো যে যুগে যেরকম, স্বামীজির ইংরেজি চিঠিগুলো খুব বাজে বাংলায় অনুবাদ হয়েছে, খুব বাজে অনুবাদ, এই স্পিরিটটাই পাওয়া যায় না। আমি যখন স্বামীজির চর্চা শুরু করেছিলাম, স্বামী বলভদ্রানন্দজি, তিনিও তখন তরুণ ব্রহ্মচারী, তিনি বলতেন যে ইংরেজি চিঠিগুলো ইংরেজিতে এবং বাংলা চিঠিগুলো বাংলায় পড়বে। বলভদ্রানন্দ মহারাজের সঙ্গে আমার বেশি আর দেখা হয় না, রেগুলার দেখা খুবই কম হয়, কিন্তু যখনই কথা হয় তখন এই স্বামীজিকে নিয়েই কথা হয়। এবং বলভদ্রানন্দজি এখনও সেইভাবে পড়েন, ইংরেজি চিঠিগুলো ইংরেজিতে, বাংলা চিঠিগুলো বাংলায়। এরা স্বামী লোকেশ্বরানন্দজি সবসময় বলতেন এই চিঠি যদি ইংরেজিতে আমি পড়তে পারতাম, বুঝতে পারতেন স্বামীজির চিঠিটার মধ্যে নিজেকে উজাড় করে দিয়েছেন। এবং জোসেফিন ম্যাকলাউডকে তিনি সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ বলে মনে করেছিলেন, যাকে মনের ভাবটা প্রচার করা যায়, কারণ তারা ধরতে পেরেছিলেন স্বামীজিকে। এখানে কেন স্বামীজিকে ধরা গেল না? কারণ তারা স্বামীজির প্রবল কাজের সাক্ষী ছিলেন বিদেশে। এখানে তো কেউ প্রবল কাজের সাক্ষী ছিলেন না। স্বামীজি যেদিন প্রতিষ্ঠা করছেন সেদিনই প্রশ্ন উঠেছিল, তুমি সব বিলিতি মতো এইগুলো করছো, এই অর্গানাইজেশন। কিন্তু জোসেফিন ম্যাকলাউড দেখেছিলেন যে বিদেশে যে জনপ্রিয়তা, বিদেশে স্বামীজির যে, তখন তো শরীরটা ঠিক আছে, যেভাবে তিনি প্রচার করেছেন, যেভাবে তিনি ভারতবর্ষের কথা বলেছেন, যেভাবে ভারতবর্ষের সাধারণ মানুষের কথা বলেছেন, তাতে এরা এতটাই শ্রদ্ধাশীল ছিলেন। এবং স্বামীজিও মনে করেছিলেন এই যথার্থ পাত্রী আমার এই মনের অবস্থাটা বোঝবার জন্য। দ্বিতীয়বার তো 1900 সালে বিদেশে তখনও আছেন, 1899 সালে বিদেশে গিয়েছিলেন 20 জুন, এবং তখন তো বিদেশে রয়েছেন। সেই অবস্থায় বলছেন যে আমি সেই, মানে আমাদের বেদান্তে যে আরোপিত বলা হয় যে কাজ করা হলো, এগুলো আছো কিছু না, সবই মায়া। স্বামী সেই মায়ার কথাটা বলছে, যে সেই
আচার্য, শিক্ষক, নেতা সবাই চলে গেছে, পড়ে আছে তার চিরপদাশ্রিত দাস। আমার দুর্ভাগ্য লাগে এই কথাটা ভেবে যে স্বামীজি যে ঠাকুরকে কতটা সম্মান করতেন সেটা কিন্তু স্বামীজি বুঝতেন। স্বামীজি সেজেস অফ ইন্ডিয়া বক্তৃতায় প্রথম ঠাকুরের কথা এদেশে এসে বলেন, কলকাতা বক্তৃতায় ঠাকুরের কথা বলেন, চিঠিতে ঠাকুরের কথা লেখেন। অনেকেই প্রশ্ন করেছিল যে ঠাকুরকে নাকি তিনি মানেন না, এবং দুর্ভাগ্য এই যে তাদের মধ্যে তার গুরু ভাইরাও ছিলেন, তারা প্রশ্ন করেছিলেন এবং তারা বলেছিলেন বেঁচে থাকলেই মানত না, এখন তো মানবে না, সেটাই স্বাভাবিক। সাইকোলজিক্যালি যখন দেখি তখন অনেক কথা বলা যায়, কিন্তু আমরা তো ভারতবর্ষের দেশ, আমাদের মেকি ভক্তিতে মনটা ভরা। তো এ কথা বললেই সুজিতদার কাছে কালকে চিঠি আসতে শুরু করবে বাকচক্রে, এইসব কথা উনি কেন বলতে গেলেন। এই যে মেকি ভক্তি আমাদের শেষ করে দিল, একদম শেষ করে দিয়েছে। স্বামীজিকে ঘরে বাইরে বিপদে পড়তে হয়েছে, ঘরেরও বিপদ ছিল। স্বামীজি কি খেতেন শুধু বাইরের লোকের প্রশ্ন ছিল না, ভেতরের লোকেরও প্রশ্ন ছিল। এবং এখনও 2025 সালে প্রশ্ন উঠেছে তিনি মাংস খেতেন, তিনি সাধু নন। যাঁরা প্রশ্ন করছেন তারা বুঝতে পারছেন না ভারতবর্ষকে এই পৃথিবীর মানচিত্রের জায়গা করে দিয়েছিলেন। তো এখনও তো প্রশ্ন হচ্ছে যে মাংস খেলেই যেন আর ঈশ্বরের দিকে মন রাখা যায় না। তো স্বামীজি তো পাশ্চাত্যে স্বামীজির যে কাজ এরা আমরা বুঝে উঠতে পারিনি। কলকাতায় যখন স্বামীজি এসেছিলেন, স্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, নরেন্দ্রনাথ সেন জিজ্ঞেস করেছিলেন দুটো দেশ দেখলে কি বুঝলে? বললেন কী বুঝলাম জানেন, আমাদের দেশে আমরা কোহিনূরটাকে ন্যাতায় মুড়ে রেখে দিয়েছি, আর ও দেশে রাংটাকে সুন্দর বাক্সে রেখে ওরা প্রদর্শনী করে। এই যে দুটো সভ্যতার তুলনা করেছেন, এর থেকে বড় কথা কিন্তু নেই। ভারতবর্ষের ফিলসফি, ভারতীয় দর্শন যে একবার পড়েছে সে বুঝতে পারবে উচ্চ চিন্তাটা কাকে বলে। গতকালকে আমাকে একজন মেম সাহেব আমেরিকা থেকে ফোন করেছিলেন। স্বামী বিজ্ঞানানন্দজি তিনি চমৎকার পিয়ানো বাজাতে পারতেন। সেই পিয়ানোর কয়েকটা নোট সম্প্রতি পাওয়া গেছে। সেই নোটের একটি নোটে দেখা যাচ্ছে স্বামী বিজ্ঞানানন্দজি 1907 সালে যে নোটটি লিখেছিলেন সেটি গডফাদারের থিম মিউজিক। আমি বলেছি আপনি নোট আমাকে পাঠিয়ে দিন, আমি যেহেতু নোটেশন বুঝতে পারি না, পাঠিয়ে দিন, বুঝবো। ফলে এরা যে কোন স্তরের ছিলেন, কারণ শ্রীরামকৃষ্ণের বিপ্লব আনতে চেয়েছিলেন, যে বিপ্লব মনুষ্য সমাজকে নতুন করে তৈরি করবে। মনুষ্য সমাজটাই পাল্টে যাবে। মানুষের মধ্যে যে শুভবুদ্ধি আছে, এই শুভবুদ্ধি ভারতীয় ঋষি ছাড়া কেউ আবিষ্কার করতে পারেনি। তাই মানুষকে তারা অমৃতের পুত্র বলেছিলেন। অমৃতের পুত্র বলে তারা মানুষকে এই বলে মানুষকে ডেকেছিলেন যে অমৃতের পুত্র তোমরা এসো আমার কাছে। এবং ঋষিরা ছিলেন হচ্ছে জীবনটাই খুব কাছ থেকে দেখেন। আমরা অনেকেই জানি না ভুবনেশ্বর থেকে 60 কিলোমিটার দূরে গ্রামের মধ্যে 64 যোগিনীর একটি মন্দির আছে। অসাধারণ সেই মন্দির। আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, কয়েকটা ভেঙে গেছে। আমাদের দেশে তো আমরা ইতিহাসের প্রতি যত্নবান নই। রবীন্দ্রনাথ বলতেন আমরা বড় বইকেও সরিয়ে রাখি, মনে রাখি না, আর সাহেবরা হাঁচলেও সেটাকে লিখে রাখে। ভেঙে গেছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রাখে, ভেঙে গেছে। সেই যোগিনীর মূর্তি যদি দেখা যায়, দেখা যাবে 64টা মুখ 64 রকমের। কার্তিক মাসের দ্বিতীয় অমাবস্যা, যে অমাবস্যা হয়, সে অমাবস্যায় সেই যোগিনীদের পুজো করা হয়। সাধারণ মানুষ গিয়ে সেখানে তারা ওই গ্রামের ফুল টুল দিয়ে পুজো করেন। এবং যেহেতু সন্ধে হয়ে যায়, যখন কোনো আলো জ্বলে না, আস্তে আস্তে মূর্তিগুলোকে খুব বীভৎস দেখতে লাগে। কিন্তু অসাধারণ তার জীবন, অসাধারণ তাদের গঠন যে তৈরি করা হয়েছিল, কারা তৈরি করেছিলেন কেউ জানে না, কিন্তু তৈরি করা হয়েছিল। এবং এতদিন আগে, কতদিন আগে কেউ বলতেই পারবে না। ভারতের সভ্যতা যে বিরাট সভ্যতা ছিল, স্বামীজি এটি বারবার বলেছেন বিদেশে, সেটির প্রয়োজন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তাই প্রয়োজন শেষ হয়ে যাচ্ছে বলে এবার ঘরে ফেরার পালা। সংসার বিদেশে, বিদেশির বেশে মিছে ভ্রম অকারণে, সাধু সঙ্গ নামে আছে পান্থধাম। শ্রান্ত হইলে তথা করিও বিশ্রাম, পথভ্রান্ত হলে সুধাইও পথে পান্থ নিবাসীগণে। পথে যদি দেখো ভয়েরই আকার, প্রাণমন দিও দোহাই রাজার,
সে পথের রাজার প্রবল প্রতাপ সমন ডরে যার শাসনে মন চল নিজের নিকেতনে। এই গানটা শুনলে, এই চিঠিটা পড়লে মনে হয় যেন স্বামী সে গানটাই গাইছেন, যে এবার মন নিজের জায়গায় ফিরে যেতে চাইছে। ভারতীয় দর্শন একটি অদ্ভুত কথা আছে, মানুষ নাকি মৃত্যুর আগে বুঝতে পারে যে এই সংসার ছেড়ে সে চলে যাচ্ছে, এবং যখন সে যায় সে অত্যন্ত আনন্দের মধ্যে দিয়ে এই পৃথিবীটাকে ছেড়ে যায়। বাহ্যিকভাবে মনে হয় সে রোগক্লিষ্ট, বাহ্যিকভাবে মনে হয় সে যন্ত্রণা পাচ্ছে, কিন্তু মনটা তখন আনন্দে ভরে ওঠে। কারণ আনন্দ থেকে আমরা আসি, আনন্দে থাকি এবং আনন্দেই লীন হয়ে যায়। আমাদের শাস্ত্রকাররা বলেছেন, স্বামীজির এগুলো পাশ্চাত্যে বলার দরকার ছিল, সেই বলা শেষ হয়ে গেছে। বেলুড় মঠ দাঁড়িয়ে গেছে, বেলুড় মঠের মধ্যে দিয়ে কিছু সেবা কাজ শুরু হয়েছে, অতএব এবার গোটানোর পালা। জীবনে তো দুটো দরজা, প্রবেশ আর প্রস্থান। এই প্রস্থানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিবেকানন্দ সেই প্রস্থানের জন্য বসে আছেন, এবং বসে আছে নিজে প্রায় একটি গান গাইতেন, শিব আপ পার কারো মেরা নাইয়া, খুব গাইতেন স্বামীজি এই গানটি, যে তুমি আমার জীবনের তরিটি পার করে দাও। সেই আমেরিকাতেই তার অনুভব হচ্ছে যে জীবনের তরিটি পার করার সময় হয়ে গেছে। তাই জোসেফিন ম্যাকলাউডকে লিখছেন যে আমি এখন সেই চির পদাশ্রিত দাস, সেই ছোট ছেলেটি রয়েছি, আর আমার ওপর যে আরোপিত উপাধি এগুলো চলে যাচ্ছে। এবং এইখানে জীবনের সবচেয়ে বড় দর্শনের কথা বলছেন, আমি যে জন্মেছিলুম তাতে আমি খুশি, এত যে কষ্ট পেয়েছি তাতেও খুশি, জীবনে যে বড় বড় ভুল করেছি তাতেও খুশি, আবার এখন যে নির্বাণের শান্তি সমুদ্রে ডুব দিতে যাচ্ছি তাতেও খুশি। আমার জন্য সংসারে ফিরতে হবে এমন বন্ধনে আমি কাউকে ফেলে যাচ্ছি না, অথবা এমন বন্ধন আমি নিয়েও যাচ্ছি না, কারোর জন্য নিয়েও যাচ্ছি না। স্বামীজি অসাধারণ একটি কথা বলেছিলেন, আমার এই প্রেমে উন্মত্ততা আছে কিন্তু কোনো বন্ধন নেই। এই যে ভারতবর্ষের ডিট্যাচড ওয়ে অফ লাইফ, এটাই সবচেয়ে বড় শিক্ষণীয়। এবং জানেন তো, আমি সেদিন পড়ছিলাম বিদেশে আস্তে আস্তে ওরাই এতদিন পরে এই ডিট্যাচমেন্ট আস্তে আস্তে বুঝতে পারছে যে আমি থেকেও নেই। আমরা তো তাই ভারতীয় দর্শন বোঝে তুমি আছো, সব কিছুর মধ্যে আছো, কিন্তু কোনো কিছুর মধ্যে নেই। কারণ এই দৃশ্যমান জগৎ, তুমি সেখানে অভিনেতা নয়, তুমি সেখানে দেখছো, তোমার সামনে একটা সিনেমা হয়ে চলেছে, সেই সিনেমাটা তুমি দেখছো। মাঝে মাঝে সিনেমা আমরা যখন দেখি ইনভলভড হয়ে যাই, সিনেমা দেখে আমরা কাঁদি, সিনেমা দেখে আমরা হাসি, সিনেমা থেকে হল থেকে যখন বেরোই মনে হয় আমি নায়ক হয়ে গেছি। জেমস বন্ড দেখলে আমাদের সকলের কম বয়সে মনে হতো যে একেবারে এখন এই মুহূর্তে সামনে যা ঘটবে একটা সে জেমস বন্ডের মতো আত্মবিশ্বাস এসছে। ঠিক সেইভাবে জীবনটা হচ্ছে একটা নাটক, আমরা সেই দৃশ্যে অভিনয় করি। সেই যখন নাটকের শেষ ডায়ালগটা হয়ে যায় তখন নাট্যমঞ্চ ছেড়ে চলে যাই। আবার বলা হচ্ছে তুমি সামনে দেখছো দৃশ্যমান জগৎকে, জগৎ তার নিজের মতো করে খেলা খেলছে, তুমি সেটাকে উপভোগ করছো, আবার সময় মতো সেখান থেকে চলে যাচ্ছ। বিবেকানন্দ এরপরে লিখছেন, আমার ভালোবাসার ভিতর ব্যক্তিবিচার আসতো, আমার পবিত্রতার পিছনে ফলভোগের আকাঙ্ক্ষা থাকতো, আমার নেতৃত্বের ভিতরে প্রভুত্ব স্পৃহা আসতো, এখন সব উড়ে যাচ্ছে। এখন আমি সকল বিষয়ে উদাসীন হয়ে তার ইচ্ছার ঠিক ঠিক গা ভাসান দিতে চেষ্টা করছি। যাই মা যাই, তোমার স্নেহময়ী বক্ষে ধারণ করে যেখানে তুমি নিয়ে যাচ্ছ সেখানে অশব্দ অস্পষ্ট অজ্ঞাত অদ্ভুত রাজ্য অভিনেতার রূপ সম্পূর্ণ পরিত্যাগ করে দ্রষ্টা বা সাক্ষীর মতো ডুবে তোমার বিন্দুমাত্র দ্বিধা নেই। জীবনের সবচেয়ে বড় দর্শন, যেখানে তুমি নিয়ে যাচ্ছ সেখানে অভিনেতার রূপ পরিত্যাগ করে দ্রষ্টা বা সাক্ষীর মতো ডুবে যেতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। বেদান্ত বলছে গোটা জীবনটাই নাকি অভিনয়। আচার্য শঙ্কর বলছেন যে আমরা রঙ্গমঞ্চে অবতীর্ণ হই, সেখানে মেষ পালকের ভূমিকা, তাকে রাজা করা হয়েছে। সে কাউকে শাস্তি দিচ্ছে, কাউকে বেঁধে নিয়ে আসছে, কাউকে তিরস্কার করছে। মঞ্চের দৃষ্টিভঙ্গি থেকে সে রাজা, কিন্তু আসল দৃষ্টিভঙ্গি থেকে সে একজন মেষপালক। এটাকেই মায়া বয়াতে গিয়ে শঙ্করাচার্য বলেছেন। মায়াকে আমি বারবার বলি, মায়া ইলিউশন নয়, মায়া টেম্পোরারিনেস। বিবেকানন্দ সেই ভাবটা আস্তে আস্তে জেগে উঠছে যে স্নেহ মা তুমি স্নেহময়ী বক্ষে, এই মা বলতে ইনফিনিটি, মা কালী। সেই ইনফিনিটি তুমি আমাকে যে অস্পষ্ট অজ্ঞাত অদ্ভুত অশব্দ রাজ্যে নিয়ে যাচ্ছ, সেখানে অভিনেতার রূপ পরিত্যাগ করে দ্রষ্টা বা সাক্ষীর মতো ডুবেতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। সব বাধাকে আমি রেখে দিয়ে চলে যাচ্ছি, যাই প্রভু যাই। এবং আমি
যদি আমাদের যখন এই চিঠিপত্র শেষ হয়ে যাবে, আমি এই চিঠিটা ইংরেজিতে পড়ব। আমার নিজের মনে হয় যে যত চিঠি স্বামীজি লিখেছিলেন, তিনটে চিঠি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে চিঠিটা বেলুর মানে গুরু ভাইদের লেখেন শিকাগোর পরে, একটা বড় চালা চাই, বড় না করে অনেক গরিব গুরু জুটিয়ে আনা চাই, সেইটা এই চিঠিটা। এবং শেষ চিঠিটা ন্যান্সি হ্যান্সব্রোকে লেখা। আমাদের সেই চিঠিটা পড়ার সময় এখনও হয়নি, আমরা এখন 1902 সালের চিঠিগুলো পড়ব এবং ন্যান্সি হ্যান্সব্রোর চিঠিটা পড়ব। সেইখানে স্বামীজি জাপানি সভ্যতা সম্বন্ধে কথা বলেছিলেন, সেটা নিয়ে আমরা বিশদে আলোচনা করব এবং জাপান বর্তমানে কী অবস্থায় পৌঁছেছে সেটিও বলার চেষ্টা করব। কিন্তু এইখানে স্বামীজি একেবারে ডুবে যাচ্ছেন নিজের মধ্যে। এই অবস্থায় জগৎটা রয়েছে, কিন্তু সেটাকে সুন্দরও মনে হচ্ছে না, কুৎসিত মনে হচ্ছে না। ইন্দ্রিয়ের দ্বারা বিষয়ানুভূতি হচ্ছে, কিন্তু মনে এটা ত্যায্য এটা গ্রাহ্য এমন ভাবের কিছুমাত্র উদয় হচ্ছে না। এটা যে বেদান্তের শেষ অবস্থা, যে আপনি আর কোনো কিছুর মধ্যেই ইনভলভ নন। রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক স্বামী হিরণময়ানন্দজির যখন শরীর চলে যায় তখন এমনটা হয়েছিল। হিরণময়ানন্দজি তিনি আরোগ্য ভবনে থাকতেন, বিরাট মাপের সাধু ছিলেন। স্বামী শিবানন্দজি শিষ্য ছিলেন, মহাপণ্ডিত ছিলেন। তো যখন ওই আরতি শেষ হয়ে আসছে, তিনি প্রথমে জপের সেবককে জপের মালাটা চাইলেন। মালায় কিছুক্ষণ জপ করলেন এবং করে বললেন কোনো প্রয়োজন নেই। ঠাকুরের ছবি নিয়ে আসতে, সে ছবিটা বুকের ওপর রাখা হলো, কিছুক্ষণ দেখলেন, বললেন এরও আর কোনো প্রয়োজন নেই। তারপর হাত তুলে মঠের দিকে তাকিয়ে প্রণাম করে মারা গেলেন। বেদান্ত যখন বলছে শেষ অবস্থায় যখন হয়, তখন আর কিছুর কোনো প্রয়োজন থাকে না, না জপের মালার প্রয়োজন, না ঠাকুরের ছবির প্রয়োজন, কারণ তখন মন হরিপাদপদ্মে আশ্রয় খুঁজেছে। এই হরিপাদপদ্ম মানে কিন্তু ওই কৃষ্ণের পা নয়, মন তখন ইনফিনিটিতে চলে গেছে। আমরা তো প্রত্যেকে ইনফিনিটি, তাই জন্যই বলা হচ্ছে পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এই ইনফিনিটিতে যখন মন চলে যায়, তখন আর কিছু ভালো লাগে না। তখন ইন্দ্রিয় গ্রাহ্য কোনো কিছু হচ্ছে বা হচ্ছে না সেটার বোধ একদম চলে যায়। মানুষ তখন নিজেকে আবিষ্কার করে এবং সে নির্বাণ সমুদ্রে ডুবে যায়। এত আনন্দ তাই ভাষায় প্রকাশ করা যায় না। ঠাকুরের ভাষায় লুনের পুতুল সাগর মাপতে গিয়েছিল, সেখানে হারিয়ে গেল, তখন খবর দিবে কে? এই যে বেলুড় মঠ করা হলো, এই যে সেবা করা হলো, এই যে নারী শিক্ষার জন্য চেষ্টা হলো, এই যে বিপুল বক্তৃতা করা হলো, ভারতবর্ষের কথা বলা হলো, সব হচ্ছে অভিনয়ের দৃষ্টি থেকে। আসলে বিবেকানন্দ বসে রয়েছেন এবং শেষ যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করছেন। whenever death approaches me, all weakness vanishes. I simply prepare myself, making ready to die. I have neither fear, nor doubt, nor thought of the external. I am as strong as that, because I have touched the feet of God. এই যে আমি অনন্তকে ছুঁয়েছি, এই অনন্তকে ছোঁয়াটাই জীবনের উদ্দেশ্য। ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ বলতেন ঈশ্বর লাভ মানে হচ্ছে যে অনন্তকে যে স্পর্শ করতে পারে সে তখন অনন্ত হয়ে যায়। স্বামীজির সেই অবস্থা হচ্ছিল, তাই জোসেফিন ম্যাকলাউডকে বলছেন যে সেই বালক ভাবটাই আসল ভাব, আর আরোপিত উপাধি সব আস্তে আস্তে চলে যাচ্ছে। তোমার স্নেহময়ী বক্ষে ধারণ করে মা আমায় যে অস্পষ্ট অদ্ভুত অজ্ঞাত অশব্দ রাজ্যে নিয়ে যাচ্ছ, সেখানে অভিনেতার রূপ পরিত্যাগ করে দ্রষ্টা বা সাক্ষীর মতো ডুবেতে আমাদের বিন্দুমাত্র দ্বিধা নেই। 2025 শেষ হয়ে আসছে, সেই সময় চিঠিটি আমাদের প্রেরণা দিক, ভেতরে আমাদের আলো জ্বেলে দিক। আমাদের যেন এই বোধ হয় যে অভিনেতার রূপ পরিত্যাগ করে আমরা যেন অনন্তর দিকে তাকাই, মানুষকে যেন আপন করে নিতে পারি এবং বিবেকানন্দের কথা, তাদের সেবাটাই যেন মূল জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।